সুপ্রিয় শ্রোতা, আজকের পর্বে থাকছে লেখকের ভবানীপুর থাকাকালীন সময়ের বর্ণনা। শুরু হতে যাচ্ছে যখন ছোট ছিলাম ভবানীপুর। সন্দেশ পত্রিকা বন্ধ হবার কিছুদিন পরেই যে ইউরাই অ্যান্ড সন্সের ব্যবসা কেন উঠে গেল সেটা অত ছেলে বয়সে আমি জানতেই পারিনি। শুধু শুনলাম মা একদিন বললেন আমাদের এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। গড়পাড় ছেড়ে আর সেই সঙ্গে উত্তর কলকাতা ছেড়ে আমরা দুজনে চলে এলাম ভবানীপুরে আমার মামার বাড়িতে। আমার বয়স তখন 6-এর কাছাকাছি। আমার মনে হয় না সে বয়সে বড় বাড়ি থেকে ছোট বাড়ি বা ভালো অবস্থা থেকে সাধারণ অবস্থায় গেলে মনে বিশেষ কষ্ট হয়। আহা বেচারা কথাটা ছোটদের সম্বন্ধে বড়রাই ব্যবহার করে, ছোটরা নিজেদের বেচারা বলে ভাবে না। ভবানীপুরে বকুল বাগানের বাড়িতে এসেই যেটা আমাকে অবাক করেছিল সেটা হলো চীনামাটির টুকরো বসানো নকশা করা মেঝে। এ জিনিস এর আগে কখনো দেখিনি। অবাক হয়ে দেখতাম আর মনে হতো বাপরে বাপ, না জানি কত পেয়ালা পিরিচ প্লেট ভেঙে তৈরি হয়েছে এই মেঝে। টুকরোগুলোর বেশিরভাগই সাদা, তবে তার মধ্যে হঠাৎ একটার কোণে হয়তোবা এক চিলতে ফুল বা তারা বা ঢেউ খেলানো লাইন। কিছু করার না থাকলে এই চীনামাটির টুকরোগুলো দেখে অনেকটা সময় কেটে যেত। আরেকটা ভালো জিনিস ছিল এ বাড়িতে যেটা গড়পাড়ে পাইনি, সেটা হলো রাস্তার দিকের বারান্দা। শোবার ঘর থেকে বেরিয়েই বারান্দা। সকাল দুপুর বিকেল ভোরে দেখতাম রাস্তায় কত রকম লোকের চলাফেরা। দুপুরে যেত ঠেলা গাড়িতে রং বেরঙের জিনিস নিয়ে ফেরিওয়ালা, জার্মানওয়ালা দোয়ানা, জাপানওয়ালা দোয়ানা। সপ্তাহে 2 দিন না 3 দিন যেত মিসেস উডের বাক্সওয়ালা। বারান্দা থেকে মা মাসি ডাক দিতেন, এই বাক্সওয়ালা এখানে এসো। মনটা নেচে উঠত, কারণ বিকেলের খাওয়াটা জমবে ভালো। বাক্সে আছে মেম সাহেবের তৈরি কেক, পেস্ট্রি, প্যাটি। সন্ধ্যা যখন হব তখন শোনা যেত সুর করে গাওয়া মেলাহু মজাদার চানাচার গারাম। আর কিছু পরেই শুরু হয়ে যেত রাস্তার ওপারে চাটুজ্যদের বাড়ি থেকে হারমোনিয়াম বাজিয়ে কর্কশ গলায় কালোয়াতি গানের রেওয়াজ। গ্রীষ্মকালের দুপুরে যখন শোবার ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া হতো তখনও কেমন জানি খড়খড়ির ফাঁক দিয়ে আলো আসার দরুন দিনের একটা বিশেষ সময় রাস্তার উল্টো ছবি পড়ত জানালার বিপরীত দিকের দেওয়ালের অনেকখানি জায়গা জুড়ে। বন্ধ ঘরে ম্যাজিকের মতো রাস্তার লোক চলাচল দেখা যেত। গাড়ি, রিক্সা, সাইকেল, পথচারী সবকিছু দিব্যি দেখা যেত ওই ছবিতে। কতদিন যে দুপুরে শুয়ে শুয়ে এই বিনে পয়সার বায়োস্কোপ দেখেছি তার ঠিক নেই। আমাদের বাড়ির সদর দরজায় একটা ছোট্ট ফুটো ছিল। দরজা বন্ধ করে সেই ফুটোর সামনে ঘষা কাচ ধরলেও বাইরের দৃশ্য খুদে আকারে উল্টো করে সেই কাচের ওপর স্পষ্ট দেখা যেত। এটা নতুন কিছু নয়, এটাই হলো ফটোগ্রাফির গোড়ার কথা। আর এটা যে কেউ নিজের বাড়িতে পরীক্ষা করে দেখতে পারে। কিন্তু তখন অজান্তে ব্যাপারটা ঘটতে দেখে ভারী অবাক লেগেছিল। যে মামার বাড়িতে উঠেছিলাম তিনি হলেন আমার সোনা মামা। মামারা ছিলেন 4 ভাই 3 বোন। ছোট মামা আমার জন্মের আগেই মারা গিয়েছিলেন। বড় আর মেজো মামা ছিলেন পাটনা আর লখনৌয়ের ব্যারিস্টার। তৃতীয় মামা ছিলেন সোনা মামা। ইনি বিলেত যাননি, আর এর মধ্যে সাহেবিয়ানার লেশ মাত্র ছিল না। আমারই এক মেসোমশাই ছিলেন এক ইন্স্যুরেন্স কোম্পানির মালিক। তখনকার দিনে বাঙালিদের এক জাদরেল কোম্পানি। সেই কোম্পানিতেই কাজ করতেন সোনা মামা। সোনা মামার অঙ্কের মাথা ছিল অসম্ভব পরিষ্কার। মনে আছে পরে যখন স্কুলে ভর্তি হই আমার অ্যানুয়াল পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র হাতে নিয়ে সিঁড়ি ভাঙার অঙ্কটার উপর একবার চোখ বুলিয়েই বললেন, এটার উত্তর তো 8, তাই না? আমার কাছে জিনিসটা ভেলকির মতো মনে হয়েছিল। এমনিতে গম্ভীর মেজাজের লোক হলেও সোনা মামার একটা ছেলে মানুষের দিক ছিল। মামার বয়স তখন 30-এর কাছাকাছি, কিন্তু সমবয়সী আত্মীয় বন্ধুদের সঙ্গে তখনও রবিবার সকালে তুমুল উৎসাহে খেলা চলছে ক্যারম আর লুডো। পরে এলো ব্যাগাটেল, তাতে উৎসাহের কমতি নেই। আর মাঝে মাঝে শুনতে হতো, বড়দের মধ্যে থেকো না মানিক। আমি বেরিয়ে আসতাম ঠিকই, কিন্তু এটাও মনে হতো যে মামারা যে কাজটা করছেন সেটাকে ঠিক বড়দের মানানসই কাজ বলা চলে না। আসলে আমার অনেকটা সময় একাই কাটাতে হতো, বিশেষ করে দুপুর বেলাটা। কিন্তু তাতে আমার কোনোদিন একঘেয়ে লেগেছে বলে মনে পড়ে না। 10 খণ্ডের বুক অফ নলেজের পাতা উল্টিয়ে ছবি দেখা ছিল এই অবসর সময়ের একটা কাজ। এই বইগুলো কখনো পুরনো হয়নি। পরে মা কিনে দিয়েছিলেন 4 খণ্ডে রোম্যান্স অফ ফেমাস লাইভস। ছবিতে বোঝায় বিখ্যাত বিদেশি লোকদের জীবনী। বই ছাড়াও সময় কাটানোর জন্য ছিল একটা আশ্চর্য যন্ত্র, সেটার নাম স্টিরিওস্কোপ।
তখন অনেকের বাড়িতেই এ জিনিসটা দেখা যেত, আজকাল আর দেখা যায় না। ভিক্টোরীয় যুগের আবিষ্কার এই যন্ত্র। তলায় একটা হাতল, সেটা ধরে ফ্রেমে আটা জোড়া আতশ কাচ 2 চোখের সামনে ধরতে হয়। কাচের সামনে হোল্ডারে দাঁড় করানো থাকে ছবি। একটি ছবি নয়, লম্বা কার্ডে পাশাপাশি 2টো ফটোগ্রাফ। দেখলে মনে হবে একই ছবি, কিন্তু আসলে তা নয়। দৃশ্য একই, কিন্তু সেটা তোলা হয়েছে এমন ক্যামেরা দিয়ে যার সামনে একটার বদলে 2টো লেন্স, যেন মানুষের 2টো চোখ। বাঁ দিকের লেন্স তুলছে বাঁ চোখ যা দেখে তাই, আর ডান দিকটা তুলছে ডান চোখের দৃষ্টি দিয়ে। জোড়া কাচের ভিতর দিয়ে যখন দেখা যায় তখন 2টো ছবি মিলে একটা হয়ে যায়, আর মনে হয় যেন জীবন্ত দৃশ্য দেখছি। স্টিরিওস্কোপের সঙ্গে ছবিও কিনতে পাওয়া যেত নানা দেশের নানা রকমের। আরেকটা খেলার যন্ত্র ছিল আমার, সেটাও আর আজকাল দেখতে পাওয়া যায় না। সেটা হলো ম্যাজিক ল্যান্টার্ন। বাক্সের মতো দেখতে, সামনে চোঙার মতো লেন্স, মাথার উপর চিমনি আর ডান পাশে একটা হাতল। তাছাড়া আছে 2টো রিল। একটা ফিল্ম ভরতে হয়, সেই ফিল্ম হাতল ঘোরালে অন্য রিলে গিয়ে জমা হয়। ফিল্মটা চলে লেন্সের ঠিক পেছন দিয়ে। বাক্সের ভেতর জ্বলে কেরোসিনের বাতি, তার ধোঁয়া বেরিয়ে যায় চিমনি দিয়ে, আর তার আলো ঘুরন্ত ফিল্মের চলন্ত ছবি ফেলে দেয়ালের ওপর। কে জানে, আমার ফিল্মের নেশা হয়তো এই ম্যাজিক ল্যান্টার্নেই শুরু। মামার খেলার সাথীদের মধ্যে ছিলেন আরেক মামা, যিনি আমাদের বাড়িতেই থাকতেন একতলার পূব দিকের ঘরে। আসলে ইনি আত্মীয় নন, ঢাকায় মামা বাড়ির পাশেই ছিল এদের বাড়ি। সেই সূত্রে বন্ধু, আর তাই আমি বলি মামা। কালু মামা কলকাতায় এসেছিলেন চাকরির খোঁজে। চাকরি পাবার কিছুদিনের মধ্যেই কিনে আনলেন 30 টাকা দামের একটা ঝকঝকে নতুন র্যালে সাইকেল। 6 মাস ব্যবহারের পরেও এই সাইকেল ছিল ঠিক নতুনের মতোই ঝকঝকে। কারণ রোজ সকালে ঝাড়া আধ ঘন্টা ধরে কালু মামা সাইকেলের পরিচর্যা করতেন। সোনা মামা আমোদে লোক ছিলেন বলেই বকুল বাগানে এসে মাঝে মাঝে বায়োস্কোপ, সার্কাস, ম্যাজিক, কার্নিভাল ইত্যাদি দেখার সুযোগ আসত। একবার এসপায়ার থিয়েটারে, যেটা এখন রক্সি, এক সাহেবের ম্যাজিক দেখতে গেলাম। নাম শেফালো। খেলার পর খেলা দেখিয়ে চলেছেন আর তার সঙ্গে কথার ফোয়ারা ছুটছে। পরে জেনেছিলাম জাদুকরের এই বকুনুকে বলা হয় প্যাটার। এই প্যাটারের গুণে দর্শকের দৃষ্টি চলে যায় জাদুকরের মুখের দিকে, আর তার ফলে হাতের অনেক কারসাজি দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু শেফালোর দলে ছিলেন এক জাদুকরী, নাম মাদাম প্যালার্মো। তিনি ম্যাজিক দেখালেন একেবারে বোবা সেজে। এ জিনিস আর কখনো দেখিনি। এর কিছুদিন পরে এক বিয়ে বাড়িতে এক বাঙালির ম্যাজিক দেখেছিলাম, যার কাছে শেফালো সাহেবের স্টেজের কারসাজি কিছুই না। স্টেজ ম্যাজিকে নানান যন্ত্রপাতির ব্যবহার হয়। আলোর খেলা আর প্যাটারের জোরে লোকের চোখ মন ধাঁধিয়ে যায়, ফলে জাদুকরের কাজটা অনেক সহজ হয়ে যায়। এই ভদ্রলোক ম্যাজিক দেখালেন প্যান্ডেলের তলায় ফরাসের ওপর বসে। তার চারিদিক ঘিরে 4-5 হাতের মধ্যে বসেছেন নিমন্ত্রিতরা। এই অবস্থাতে একটার পর একটা এমন খেলা দেখিয়ে গেলেন ভদ্রলোক, যা ভাবলে আজও তাজ্জব বলতে হয়। এই জাদুকরকে অনেক পরে আমার একটা ছোট গল্পে ব্যবহার করেছিলাম। ফরাসের ওপর দেশলাইয়ের কাঠি ছড়িয়ে দিয়েছেন ভদ্রলোক, নিজের সামনে রেখেছেন একটা খালি দেশলাইয়ের বক্স। তারপর তোরা আয় একে একে বলে ডাক দিতেই কাঠিগুলো গড়িয়ে গড়িয়ে এসে বাক্সে ঢুকছে। আমাদেরই চেনা এক ভদ্রলোকের কাছ থেকে চেয়ে নিলেন একটা রূপোর টাকা, আর আরেকজনের কাছ থেকে একটা আংটি। প্রথমটাকে রাখলেন হাত 4 দূরে, আর দ্বিতীয়টাকে নিজের সামনে। তারপর আংটিটাকে উদ্দেশ্য করে বললেন, যা টাকাটাকে নিয়ে আয়। বাধ্য আংটিটি গড়িয়ে গেল টাকার কাছে। তারপর দুটো একসঙ্গে গড়িয়ে এলো ভদ্রলোকের কাছে। আরেকটা ম্যাজিকে এক ভদ্রলোকের হাতে এক প্যাকেট তাস ধরিয়ে দিয়ে আরেকজনের হাত থেকে লাঠি নিয়ে ডগাটা বাড়িয়ে দিলেন তাসের দিকে। তারপর বললেন, আয় রে ইস্কাপনের টেক্কা। প্যাকেট থেকে সরাত করে ইস্কাপনের টেক্কাটা বেরিয়ে এসে লাঠির ডগায় আটকে ধরে ধরধর করে কাঁপতে লাগলো। ম্যাজিক দেখানোর কয়েকদিন পরে হঠাৎ জাদুকরের সঙ্গে দেখা বকুল বাগান আর শ্যামানন্দ রোডের মোড়ে। বয়স 50-55, পরনে ধুতি আর শার্ট। দেখলে কে বলবে এই ভদ্রলোকের এত ক্ষমতা। আমার ম্যাজিকের ভীষণ শখ, মনে মনে আমি তার শিষ্য হয়ে গেছি। ভদ্রলোককে বললাম আমি তার কাছে ম্যাজিক শিখতে চাই। নিশ্চয়ই শিখবে বলে ভদ্রলোক তার পকেট থেকে এক প্যাকেট তাস বার করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটা খুব মামুলি ম্যাজিক শিখিয়ে দিলেন। তারপর আর ভদ্রলোকের সঙ্গে দেখা হয়নি। হঠাৎ সামনে পড়ে ঘাবড়ে গিয়ে ওর ঠিকানাটাও নেওয়া হয়নি।
পরে ম্যাজিকের বই কিনে হাত সাফাইয়ের অনেক ম্যাজিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অভ্যাস করে শিখেছিলাম। কলেজ অবধি ম্যাজিকের নেশাটা ছিল। সার্কাস তো এখনো প্রতি বছরই আসে, যদিও তখনকার দিনে হার্মস্টোন সার্কাসে সাহেবরা খেলা দেখাতো। আর আজকাল বেশিরভাগই মাদ্রাজি সার্কাস। যেটা আজকাল দেখা যায় না সেটা হলো কার্নিভাল। আমাদের ছেলেবেলায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দুধারে ছিল বড় বড় মাঠ। কলকাতার প্রথম হাই রাইজ 10 তলা টাওয়ার হাউস তখনও তৈরি হয়নি। ইলেকট্রিক সাপ্লাইয়ের ভিক্টোরিয়া হাউস তৈরি হয়নি। এইসব মাঠের একটাতে সার্কাসের কাছেই বসতো কার্নিভাল। কার্নিভালের মজাটা যে কি সেটা আজকালকার ছেলেমেয়েদের বোঝানো মুশকিল। মেলায় নাগরদোলা সকলেই দেখেছে, কিন্তু কার্নিভালের নাগরদোলা বা জায়ান্ট হুইল হলো 5 তলা বাড়ির সমান উঁচু। বহু দূর থেকে দেখা যেত ঘুরন্ত হুইলের আলো। এই নাগরদোলা ছাড়া থাকতো মেরিগো রাউন্ড, অ্যারোপ্লেনের ঘূর্ণি, খেলার মোটর গাড়িতে ঠোকাঠুকি, ঢেউ খেলানো অ্যালপাইন রেলওয়ে, আর আরও কত কি। এসবেরই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো নানা রকম জুয়ার স্টল। এত লোভনীয় সব জিনিস সাজানো থাকতো এইসব স্টলে যে খেলার লোভ সামলানো কঠিন হয়ে যেত। শেষ পর্যন্ত প্রকাশ্যে জুয়া খেলাটা সরকার বেআইনি করে দেওয়ার ফলে কলকাতা শহর থেকে কার্নিভাল উঠে গেল। আসল রোজগারটা হতো বোধহয় এই জুয়া থেকেই। ভবানীপুরে যখন প্রথম আসি তখনও ফিল্মে কথা আসেনি। তখনকার বিলিতি হাউসগুলোতে ছবির সঙ্গে কথার বদলে শোনা যেত সাহেবের বাজানো পিয়ানো বা সিনেমা অর্গান। এই সিনেমা অর্গান জিনিসটা কলকাতায় মাত্র একটা থিয়েটারেই ছিল, সেটা হলো ম্যাডান বা প্যালেস অফ ভ্যারাইটিস। আজকাল এর নাম হয়েছে এলিট সিনেমা। অর্গানের নাম ছিল ওয়ারলিটজার, আর তার আওয়াজ ছিল ভারী জমকালো। যে সাহেব এই যন্ত্রটি বাজাতেন তার নাম ছিল বায়রন হপার। রোজ কাগজে দেওয়া থাকতো হপার সাহেব সেদিনের ছবির সঙ্গে কি কি সঙ্গীত বাজাবেন তার তালিকা। এই সময় দেখা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনে আছে বেনহার, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, থিফ অফ বাগদাদ আর আঙ্কেল টমস কেবিন। গ্লোবে তখন ছবির সঙ্গে স্টেজে নাচ গানের বন্দোবস্ত ছিল। আজকাল যেমন সিনেমা থিয়েটারে গিয়ে দেখা যায় কাপড়ের পর্দা ঝুলছে, তখন তাছাড়া আরেকটা বাড়তি পর্দা থাকতো। বিজ্ঞাপনে ভরা এই পর্দাকে বলতো সেফটি কার্টেন। সবচেয়ে প্রথমে উঠতো এই পর্দা, তার কিছুক্ষণ পরে কাপড়ের পর্দা। গ্লোবে কাপড়ের পর্দা উঠলে পরে বেরিয়ে পড়তো স্টেজ। তাতে রং তামাশা শেষ হলে পরে নেমে আসতো সিনেমার সাদা স্ক্রিন। তারপর ছবি শুরু। পর্দার সামনে এক পাশে থাকতো পিয়ানো। ছবির ঘটনার মেজাজের সঙ্গে তাল রেখে সাহেব বাজনা চালিয়ে যেতেন যতক্ষণ ফিল্ম চলে। আঙ্কেল টমস কেবিন ছবি দেখতে গিয়ে এক মজা হলো। বাড়ির সবাই মিলে গিয়েছে গ্লোব সিনেমায়। নিগ্রোদাস আঙ্কেল টম তার নৃশংস মনিব সাইমন লেগ্রি চাবুক খেয়ে দোতলা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মরে গেছে। আমাদের সকলের রাগ পড়ে আছে লেগ্রির ওপরে। ছবির শেষ দিকে আঙ্কেল টম ভূত হয়ে ফিরে আসে মনিবের কাছে। মনিব সেই ভূতের দিকেই চাবুক চালায়। টম হাসতে হাসতে এগিয়ে আসে তার দিকে। কালো মামা আমার পাশে বসে হা করে ছবি দেখতে দেখতে হঠাৎ আর থাকতে না পেরে হল ভর্তি মানুষের মধ্যে সিট ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার শুরু করে দিলেন, হালাই এখনো চাবুক মারে, এখনো চাবুক মারে, শয়তান, এইবার বুঝবি তোর পাপের ফল। 1928 সালে হলিউডে প্রথম সবাক ছবি তৈরি হলো। কলকাতায় প্রথম টকি এলো তার 1 বছর পরে। তারপরেও বছরখানেক ধরে এমন বেশ কিছু ছবি এসেছে যেগুলোর কিছু অংশে শব্দ আছে, কিছুতে নেই। যার পুরোটাতে শব্দ আছে কাগজে সেটার বিজ্ঞাপন হতো 100% টকি বলে। আমার দেখা প্রথম টকি সম্ভবত টারজান দি এইপ ম্যান। গ্লোবে এসেছে ছবি। প্রথম দিন দেখতে গিয়ে টিকিট পাওয়া গেল না। আমায় নিয়ে গেছেন আমার এক মামা। আমার মুখ দেখে তার বোধহয় দয়া হলো। বুঝলেন আজ একটা কিছু না দেখে বাড়ি ফেরা উচিত হবে না। কাছেই ছিল অলবিয়ন থিয়েটার, যেটার নাম এখন রিগ্যাল। সেখানে টিকিট ছিল, কিন্তু সেটা বাংলা ছবি, আর মোটেই সবাক নয়। ছবির নাম কালপুরি নয়। সেটা যে ছোটদের উপযোগী নয় সেটা আমিও খানিকটা দেখেই বুঝেছিলাম। মামা আমার দিকে ফিরে চাপা গলায় বার কয়েকবার জিজ্ঞেস করলেন, বাড়ি যাবে? আমি সে প্রশ্নে কানই দিলাম না। একবার যখন ঢুকেছি তখন কি পুরোটা না দেখে বেরোনো যায়? অবশ্য এই কাল পরিণয় দেখে আমার মনে একটা নাক সিটকোনো ভাব জেগেছিল, যেটা বহুকাল আমাকে বাংলা ছবির দিকে ঘেঁষতে দেয়নি। যে মামার সঙ্গে ছবি দেখতে গিয়েছিলাম তিনি ছিলেন লেবু মামা, মার মাসতুতো ভাই। কালু মামার মতো ইনিও ঢাকা থেকে এসেছিলেন কলকাতায় চাকরির খোঁজে।
এরও স্থান হয়েছিল আমার মামার বাড়িতেই। এখানে মার আরেকটা মাসতুতো ভাইয়ের কথা বলা দরকার, কারণ ননি মামার মতো ঠিক আরেকটা লোক আমি বেশি দেখিনি। 6 ফুট লম্বা, তীরের মতো সোজা, পরনে মালকোচা মারা খাটো ধুতি আর 3/4 হাতা খাটো খদ্দরের পাঞ্জাবি। ইনি হাঁটতেন হনহনি একেবারে মিলিটারি মেজাজে, আর বাঙাল ভাষায় কথা বলতেন ভয়ঙ্কর চেঁচিয়ে। যারা গায়ে দেশে মানুষ হয় তাদের স্বভাবতই মাঠে ঘাটে গলা ছেড়ে কথা বলতে হয়। সেই অভ্যাসটাই হয়তো বেশি বয়সে শহরে এসেও থেকে যায়। তবে চেঁচিয়ে কথা বললেও ননি মামার কথার মধ্যে একটা মেয়েলি টান ছিল। আর তিনি কাজের মানুষ ছিলেন বটে, কিন্তু যে কাজগুলো সত্যিই ভালো করতেন সেগুলো ছিল সবই মেয়েলি কাজ। বিয়ে করেননি, যদি করতেন তবে গিন্নিপনাতে মামাকে হার মানাতে পারে এমন মেয়ে পাওয়া যেত কিনা সন্দেহ। মামা সেলাই এবং রান্না দুটোতেই ছিলেন উস্তাদ। পরের দিকে চামড়ার কাজ শিখে তার উপর একটা বই লিখে ফেলেছিলেন। বাঙালির মিষ্টি বলে একটা বইয়ের পাণ্ডুলিপি তৈরি ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা বেরোলো না কেন জানি না। এই ননি মামার কাছ থেকেই চামড়ার কাজ শিখে মা নিজেও ক্রমেই একজন এক্সপার্ট হয়ে উঠেছিলেন। একটা সময় ছিল যখন মা সারা দুপুর বসে ওই কাজই করতেন। চামড়ায় যে রং লাগে তাতে স্পিরিট মেশাতে হয়, সেই স্পিরিটের গন্ধে সারাক্ষণ ঘর ভরে থাকত। পরিপাটি হাতে তৈরি ব্যাগ, বটুয়া, চশমার কেস ইত্যাদি মা কিছু বিক্রিও করেছিলেন। এরও পরে মা মাটির মূর্তি গড়ার কাজ শিখেছিলেন তখনকার নাম করা মৃৎশিল্পী নিতাই পালের কাছে। মার তৈরি বুদ্ধ আর প্রজ্ঞা পারমিতার মূর্তি এখনো আমাদের অনেক আত্মীয় স্বজনের বাড়িতে আছে। এসব বিশেষ ধরনের কাজ ছাড়া একজন সুগৃহিণী হিসেবে যেসব কাজ ভালো করেন সেগুলো তো মা করতেনই। সেই সঙ্গে মায়ের হাতের লেখাও ছিল অত্যন্ত পরিপাটি, যেমন বাংলা তেমনি ইংরেজি। সোনা মামার তখন আর্টস্কিন সিডান গাড়ি হয়েছে, যার নাম এই ফিয়াট অ্যাম্বাসেডরের যুগে আর প্রায় কেউ জানেই না। এই গাড়িতে করে বিকেলে মাঝে মাঝে গড়ের মাঠে বেড়াতে যেতাম। তখন গড়ের মাঠে সাহেবরা গলফ খেলত, তাই নিশ্চিন্তে হেঁটে বেড়ানোর উপায় ছিল না। কোন সময় কোন দিক থেকে যে বল ধেয়ে আসবে বুলেটের মতো তা বলা যেত না। একবার একটু অন্য মানুষক ছিলাম, দেখতে পাইনি যে একটা বল শটান আসছে আমার দিকে। ড্রাইভার সুধীর বাবু হঠাৎ হ্যাচকা টান মেরে আমাকে সরিয়ে নিলেন, আর বল আমাদের দুজনের কান ঘেঁষে বেরিয়ে গিয়ে রাস্তা পেরিয়ে চলে গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের রেলিংয়ের দিকে। সুধীরবাবু থাকতেন আমাদের বাড়ির ছাতের ঘরে। তখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন চলছে। হঠাৎ একদিন এক ঢাউস তকলি আর একতাল তুলো কিনে এনে তার ঘরে বসে সুতো কাটা শুরু করে দিলেন। এটাও অবশ্য আন্দোলনেরই একটা অংশ। তার অল্প কয়েকদিনের মধ্যেই ছোঁয়াচে ব্যারামের মতো ঘরে ঘরে সুতো কাটা আরম্ভ হয়ে গেল। আমাদের বাড়িতেও সকলের জন্য একটা করে তকলি চলে এলো, এমনকি আমারও। মাসখানেকের মধ্যেই দেখলাম আমিও দিব্যি সুতো কাটতে পারছি। তবে সুধীরবাবুই চ্যাম্পিয়ন হলেন। নিজের কাটা সুতো দিয়ে ফতুয়া বানাতে আর কেউ পারেননি। কলকাতায় তখন এক বিরাট স্বদেশী মেলা হয়েছিল। আমরা সবাই দেখতে গিয়েছিলাম। এলগিন রোডের মোড়ের কাছে তখন একটা প্রকাণ্ড খোলা মাঠ ছিল, তাকে বলতো জিমখানা ক্লাবের মাঠ। এখন সেখানে বাড়ি উঠে গেছে। সেই মাঠে বসেছিল স্বদেশী মেলা। মেলার সবচেয়ে আশ্চর্য জিনিস ছিল দেশ নেতাদের মোমের মূর্তি। এই মূর্তির বিশেষত্ব ছিল এই যে এগুলোর হাত পা মাথা যন্ত্রের সাহায্যে নড়াচড়া করত। পার্টিশন দেওয়া পরপর ঘরে আলাদা আলাদা দৃশ্য। একটা ঘরে মহাত্মা গান্ধী জেলের কামরায় মাটিতে বসে লিখছেন, দরজার বাইরে সশস্ত্র প্রহরী। মহাত্মাজির হাতে কলম, কোলের ওপর প্যাড। প্যাডের হাত লেখার ভঙ্গিতে এদিক ওদিক চলছে, সঙ্গে সঙ্গে মাথাও এদিক ওদিক ঘুরছে। আরেকটা ঘরে ভারত মাতার বিরাট মূর্তি। তিনি দুহাতে বহন করছেন দেশবন্ধুর মৃতদেহ। ভারত মাতা দেশবন্ধুর দিকে চেয়ে দেখছেন, পরক্ষণে চোখ বন্ধ করে বিষণ্ণভাবে মাথা ঘুরিয়ে নিচ্ছেন। কে তৈরি করেছিল এই মোমের মূর্তি তা মনে নেই, সম্ভবত বম্বের কোনো শিল্পী। তবে দেখে সত্যি জীবন্ত বলে মনে হতো। কলকাতা শহরে বেশ সাড়া পড়ে গিয়েছিল এই মূর্তি নিয়ে।